নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। আজ ষষ্ঠ দফার ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে দেশ জুড়ে এবং আমাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গেও চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। আর এই ভোট গ্রহণ প্রক্রিয়াকে কেন্দ্র করে আমরা দেশের আনাচে কানাচে প্রত্যেকটি ভোট গ্রহণ পর্ব কেমন চলছে, প্রার্থীদের কি বক্তব্য, যারা ভোট দিতে এসেছেন তাদের কি বক্তব্য, সমস্ত কিছু কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। আজ যেহেতু ষষ্ঠ দফার ভোট, তাই আজ ষষ্ঠ দফার ভোটে কেমন চলছে ভোট গ্রহণ পর্ব, কি রয়েছে বিস্তারিত আমরা অবশ্যই জানার চেষ্টা করব। আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছে রাজনৈতিক বিশ্লেষক মৃন্ময় চক্রবর্তী। নমস্কার। আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। তারপরেই রয়েছে আইনজীবী অরিন্দম রায়, আপনাকেও নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত। আজ যেহেতু ষষ্ঠ দফার ভোট গ্রহণ পর্ব, তাই যেহেতু আইনজীবী এবং রাজনৈতিক বিশ্লেষক রয়েছে, তাই সমস্ত বিষয়ে বা সমস্ত প্রশ্নের জবাব কিন্তু আজ আমরা অবশ্যই নেব। বিশেষ করে পশ্চিমবঙ্গের দিকে নজর না রাখলেই হয়। প্রত্যেক নির্বাচনে দেখা যায় এক উশৃঙ্খল পরিস্থিতি, আবার কখনো দেখা যায় যে কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জায়গায় তৎপর থাকলেও ভোট গ্রহণ পর্বে বা ভোট গ্রহণ কেন্দ্রে এক প্রকার অশান্তির ছবি উঠে আসে। অন্যদিকে দিল্লির কথা যদি বলতে হয়, দিল্লিতে 7টি আসনে নির্বাচন চলছে। দিল্লিতেও ইতিমধ্যে রাজনৈতিক পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। কেজরিওয়াল অন্তর্বর্তীকালীন জামিনে এসেছেন এবং তিনি গোটা নির্বাচনের প্রচার অভিযানে এই মুহূর্তে জড়িয়ে পড়েছেন। তাই দিল্লির দিকেও কিন্তু নিউজ ভ্যানগার্ড নজর রেখেছে। এই মুহূর্তে আমি চোখ রাখবো বাঁকুড়া লোকসভা, বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের দিকে। বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে এক অন্য চিত্র পরিলক্ষিত হয়েছে। বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে এক প্রকার তাণ্ডব চালালেন। অভিযোগ যে তিনি ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকে ব্যাপক ধমক এবং সেই জায়গায় গিয়ে ভোটারদের এক প্রকার প্রলোভন করার অভিযোগ কিন্তু উঠেছে অরূপ চক্রবর্তী, যিনি তৃণমূলের প্রার্থী, ওনার বিরুদ্ধে। ইভিএম বাঁকা এবং উঁচুভাবে রাখায় বুথে ঢুকে ভোট কর্মীদের ব্যাপক ধমক চমক দিলেন বাঁকুড়া লোকসভার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। এদিন বাঁকুড়ার বন দপ্তর 72 এবং 73 নম্বর বুথে যান অরূপ চক্রবর্তী এবং তার দাবি যে ওই দুটি বুথের মধ্যে একটিতে ইভিএম এর উপর অংশটি উঁচু করে এমন ভাবে রাখা হয়েছে যাতে ব্যালটের 1 নম্বরে থাকা অরূপ চক্রবর্তীর নাম দেখা যায় না। ঠিক এইভাবে কিন্তু বিস্ফোরক হতে দেখা গেছে প্রার্থীকে। কি বলছেন, কি উঠে আসছে ঘটনাস্থল থেকে, শোনাবো। ইভিএম কাছেও যেতে হচ্ছে। আজকে ঢুকে 73 নম্বর বুথে কি দেখলেন আপনি? ইভিএমটা বেঁকা করে রেখেছে যাতে 1 নম্বরটা লোকের খুঁজতে অসুবিধা হয়। আরেকটা জায়গাতে উঁচু উঁচু করে রেখেছে, নিচে নামিয়ে রাখলে সুবিধা হয় দিতে, ওপর দিকে করে রেখেছে যাতে একটু কষ্ট হয় দিতে, বা 1-এ না পড়ে 2-এ বা 3-এ পড়ে। উনি প্রিসাইডিং অফিসারকে বললাম যে আপনি কি করতে এসছেন, আপনার কাজটা কি, হু গিভ ইউ ইনস্ট্রাকশন, এই সমস্ত করেন, এই সমস্ত বান্ধব করবেন। কমিশনকে কি কমপ্লেইন করছেন আপনারা? অবভিয়াসলি করবো। এটা কি মনে হয় যে এইভাবে কি ভোটে? এইটা একটা ওদের ইনস্ট্রাকশন আছে কোঅর্ডিনেশন কমিটি বিজেপি, যাতে 1 নম্বরে ভোটটা না ছুটে পারে, দূরে রাখো, বেঁকিয়ে রাখো, এইসব কাজ আছে। বুঝলেন, দুটোতেই তাই, একটা বেঁকা আর একটা উঁচু করে রাখা। আর প্রিসাইডিং অফিসার কি বলছে? তো বান্ধব আপনারা শুনলেন তৃণমূল প্রার্থীর বক্তব্য। তিনি রীতিমতো অভিযোগ করছেন যে ইভিএম এমন অবস্থায় দেখে তিনি এখন কথা বলেছেন কেন্দ্রীয় আধিকারিক বাহিনীর সাথে এবং নির্বাচনী আধিকারিকের সাথেও তিনি সেই বিষয়টি নিয়ে কথা বলবেন। অর্থাৎ ইভিএম এর এমন অবস্থান দেখে রীতিমতো ক্ষেপে উঠলেন অরূপ চক্রবর্তী। এরপরই এই দুটি বুথের দায়িত্ব থাকা প্রিসাইডিং অফিসারকে ব্যাপক ধমক দেন অরূপ চক্রবর্তী। অর্থাৎ বাঁকুড়ার দিকে আমাদের নজর ছিল, সকাল থেকেই কিন্তু এক প্রকার বিক্ষিপ্ত ছবি উঠে এসেছে। এবং আমি সেই বিষয়ে আইনজীবী অরিন্দম রায়ের কাছে যাব। অরিন্দম বাবু, এই যে একজন প্রিসাইডিং অফিসারকে ধমক দেওয়া, সেটাকে তিনি পারেন? একজন প্রার্থী হয়ে ভোট কেন্দ্রে তিনি সরাসরি ঢুকলেন এবং সেখানে প্রিসাইডিং অফিসারকে ধমক দিলেন, কিভাবে দেখছেন আপনি একজন আইনজীবী? প্রিসাইডিং অফিসারকে এরকম ভাবে ধমক দেওয়াটা মানে এটা আইনসঙ্গত না। আর একজন প্রার্থী হিসেবে ওনার অনেক দায়িত্ব আছে। তো ইলেকট্রাল অনুযায়ী তো উনি একজন ভোটার হিসেবে উনি তখন ওই কেন্দ্রে যাবেন এবং ভোট দানের আপনার ওনার ভোট এক্সারসাইজ করে উনি আবার ফিরে আসবেন।
এরকম ভাবে তাহলে তো এটাকে মানে নির্বাচন কমিশনের উপর হস্তক্ষেপ করাটা একজন প্রার্থীর বা যে কোনো একজন ভোটদাতার এরকম ভাবে যদি কোনো সেরকম ঘটনা না হয়ে থাকে তাহলে কিংবা তার আপনার ওনাকে চেঞ্জ করার উনি আরোর কাছে বলতে পারেন, কমপ্লেন করতে পারেন যদি সেরকম কোনো অব্যবস্থা কিংবা অনৈতিক কোনো কিছু আসে, তো সেটার একটা প্রক্রিয়া আছে। তো এরকম ভাবে একজন দেখুন নির্বাচন কমিশন এটা একটা নিরপেক্ষ একটা সংস্থা, নিরপেক্ষ একটা যার ভোটদানের মানে যার এই ভোট প্রক্রিয়া পুরোটা পরিচালনা করে থাকেন এবং এটা ডেমোক্রেসিতে আপনার যে বিশ্বের যে সর্বশ্রেষ্ঠ গণতান্ত্রিক যে আমাদের দেশ ভারতবর্ষ, এর নির্বাচন কমিশনের যে বিধি ধারা এবং বিভিন্ন আপনার যেভাবে পরিচালনা করা হয় এরকম স্বচ্ছতা আর মনে হয় না কোনো দেশে সেরকম ভাবে করা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আর উনি একজন জনপ্রতিনিধি হিসেবে যখন উনি কথা বলছেন, ওনার দায়িত্ব অনেক বেশি এবং উনি এইভাবে নির্বাচন কমিশন বা কিংবা প্রিসাইডিং অফিসারকে যেভাবে ধমক দিয়ে কথা বলছেন আপনার যা দেখলাম, তাতে কিন্তু এটা শোভনীয় নয় এবং সেটা অনেকটা কিন্তু আপনার আইন বিরোধী বলা যেতে পারে। একদমই। তিনি তো সেই বিষয়টা নির্বাচন আধিকারিককে জানাতে পারতেন, কিন্তু নির্বাচনী আধিকারিককে না জানিয়ে একেবারে ডাইরেক্ট তিনি চলে গেলেন প্রিসাইডিং অফিসারের কাছে। এই যে একের পর এক খবর উঠে আসছে পশ্চিমবঙ্গ থেকে, কি মনে হয় আগামী দিনে আইন শৃঙ্খলা কতটা প্রশ্নচিহ্নের মুখে দাঁড়াচ্ছে? না, এটা তো আপনার আপনার দেখুন যেখানে আপনার আরো যিনি আছেন, হ্যাঁ, উনার দায়িত্ব এবং উনার আন্ডারেই প্রিসাইডিং অফিসার, তো যদি কোনো সেরকম সমস্যা কমপ্লেইন থাকে উনি এখন ব্যবস্থা আছে আপনার কি বলে অ্যাপসের মাধ্যমে আপনি ওয়েবসাইটে কমপ্লেইন করতে পারেন, সাথে সাথে ওনারা রেসপন্স করেন। আমরা এখানেও লক্ষ্য করেছি, এখানেও দেখেছি আমরা যে যে কোনো রকম কমপ্লেইন ওনারা সাথে সাথে গ্রহণ করেন এবং তার অ্যাকশন নেন। হ্যাঁ, সেটা এবং আপনি একটা কমপ্লেইন করলেন সাথে সাথে ওটা কিন্তু অ্যাকশন নিচ্ছেন যে আমার এত নম্বর বুথে এই সমস্যা হচ্ছে, সাথে সাথে কিন্তু নির্বাচন কমিশন তার সেটার সত্যতা কতটুকু যাচাই পরে আসে, কিন্তু নির্বাচন কমিশন কিন্তু খুব অ্যাক্টিভ এবং ওই জায়গায় গিয়ে আপনি আবার যখন ফোন করলেন কিংবা ফিডব্যাক চাইলেন তখন বললো যে এরকম ঘটনা হয়েছে কিন্তু এখন কন্ট্রোলে আছে বা হয়নি সেরকম ঘটনা। তো এক্ষেত্রে আপনার অনেক মানে সুবিধাজনক আমরা জায়গায় যে নির্বাচন কমিশন এবং ভোটাররা, হ্যাঁ, কিংবা কোনো রাজনৈতিক দল তাদের খুব মানে আপনার সম্পর্কটা কিংবা এই ব্যবস্থার মাধ্যমে খুব কাছাকাছি। তাহলে সেক্ষেত্রে আমরা কেন আমি এই নির্বাচন প্রিসাইডিং অফিসারকে এইভাবে আমি গালিগালাজ করব, সেটা কিন্তু একজন মানে জনপ্রতিনিধির কাছে কিংবা যারা ভোটদান করছেন ওনাকে দেখে ওনার পক্ষে ভোট করছেন তাদের কাছে কিন্তু একটা সত্যি একটা বিস্ময়ের ব্যাপার। আমি আবারও বাঁকুড়ার দিকেই নজর রাখবো। অভিযোগ উঠে আসছে যে সেখানে একটা তৃণমূল বিধায়ক মোবাইল নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করতে গেলে কেন্দ্রীয় বাহিনীরা তাকে বাধা দিলে সেখানে এক প্রকার ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় এবং সেই বিষয়টা নিয়েই আমি বিস্তারিত জানবো। মৃন্ময়দা আমার সাথে রয়েছে। মৃন্ময়দা, এই যে মোবাইল নিয়ে ঢোকা ভোট গ্রহণ কেন্দ্রে এবং সেখানে কেন্দ্রীয় বাহিনীরা বাধা দিলে কেন্দ্রীয় বাহিনীদের উপর আবার চড়াও হওয়া, এই বিষয়গুলি কিভাবে দেখছে? তা এটা মনে হয় মানে আমি প্রথমে বলি যে এটা এই ঘটনাগুলি শুধু যে একটা বিচ্ছিন্ন ঘটনা, বিষয়টা এরকম না, কারণ এটা ওয়েস্ট বেঙ্গলে হতে পারে কোনো একটা। একটু তোমাকে থামাবো, আমাদের ছবির মুহূর্তে চলে এসেছে, কি পরিস্থিতি রয়েছে আমি একটু দেখাবো আমার দর্শকদের। আপনারা দেখলেন যে কেন্দ্রীয় বাহিনী বাধা দান দিলে মোবাইল ছুড়ে দিলেন তৃণমূল বিধায়ক, অর্থাৎ সেই ছবি কিন্তু এবার বাঁকুড়া থেকে উঠে আসছে। একের পর এক বাঁকুড়া থেকে আমরা বিভিন্ন ছবি আপনাদের সাথে তুলে ধরছি। আমি আবার আলোচনায় যাচ্ছি। মৃন্ময়দা কি বলছে? আচ্ছা, কি বলছেন বিধায়ক আমি শোনাবো।
কেন্দ্রীয় বাহিনী আপনার মোবাইল রাখতে বললো এবং আপনাকে কিছুটা বাধা দেওয়া হচ্ছিল, লাইনে আসতে বলছিল। দেখুন, সরকারি যে নিয়ম মানে নির্বাচন কমিশনের, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে বাহিনী তারা অতিরিক্ত বাড়াবাড়ি করছে এবং যে সিনিয়র সিটিজেন যে মানুষরা দাঁড়াচ্ছে তাদের যে বুঝিয়ে বলে দেবো যে এইভাবে আপনাদের নয়, তারা কেউ অথর্ব, কেউ ডায়ালিসিস, বিভিন্ন জিনিস আমার সামনে হলো, সেখানে জোর জবরদস্তি আটকাচ্ছে। মানে আইনটাকে এমন ধরনের মোদিবাবু নিয়ে নিয়েছেন, এটা খুব বাজে লাগছে, এটা ঠিক না। অতি সক্রিয় একদম মোদিকে ভোট দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে, সেন্ট্রাল বাহিনী নামিয়ে দিয়েছে, সেন্ট্রাল বাহিনী নামিয়ে দিয়েছে। এই যে বিরোধীরা অভিযোগ করে যে কড়াকড়ি নেই, তাহলে তো রয়েছে যে ওরা তো চেষ্টা। এটা আপনারা দেখলেন, আমার সঙ্গে তো কথা হলো, 4 জন আমাকে আটকে ছিল, মোবাইল রাখতে বললেন, মোবাইল রেখে দিলাম। আমি ভোটার, আমি নিজের পরিচয় কেন দেবো কেন, আমি ভোটার, মানুষও ভোটার। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বিরোধীরা যে অভিযোগটা করে পোলিং এজেন্ট বার করে দেওয়া, ইতিমধ্যে বড়জোড়া বা পাশাপাশি অঞ্চলে এটা অভিযোগটা আসতেও শুরু করে। আমার 295। আপনারা শুনলেন তৃণমূল বিধায়কের বক্তব্য, অর্থাৎ তিনি কিন্তু সেখানে এক প্রকার ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি করলেন। সে বিষয়ে আমি মৃন্ময়দার কাছে যাব। মৃন্ময়দা, তিনি একজন তৃণমূল বিধায়ক, উনি যে কাজটি করলেন কতটা কাম্য? কেন্দ্রীয় বাহিনীর সাথে তিনি এই ঘটনা করলেন, কেন্দ্রীয় বাহিনী বা এই মুহূর্তে নিয়ম রয়েছে নির্বাচন কমিশনের যে মোবাইল নিয়ে কোনোভাবে ভোট কেন্দ্রে প্রবেশ করা যাবে না, সেখানে নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু তারপরেও কেন্দ্রীয় বাহিনীকে একেবারে তোয়াক্কা না করে তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করার চেষ্টা করেন। তারপর কেন্দ্রীয় বাহিনী যখন ওনাকে বাধা দেয়, তারপর সেখানে এক প্রকার ধুন্ধুমার পরিস্থিতি, তিনি একেবারে মোবাইল ছুঁড়ে ফেলে দিলেন। এই বিষয়টা কিভাবে দেখছেন? আমি যেটা বলার চেষ্টা করছি, সেটা ধরুন শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাঁকুড়ার কোনো একটি বিধানসভা কেন্দ্রে কোনো একটি বুথের ব্যাপার না। এটা এবারের নির্বাচনে বিভিন্ন রাজ্যেই আপনার মোবাইল নিয়ে যাওয়া, পোলিং বুথের যে স্টেশনের ইভিএম এর ছবি সহ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা, সেগুলো আপনার শুধু এই আজকে ঘটেছে ব্যাপারটা এরকম না, এটা এই আজকে 6 দফা, তার আগের ঘটনাগুলিতেও এটা দেখা গেছে। তো সেদিক থেকে বলছি এটা একটা লুজনেস, মানে আপনার ইলেকশন কমিশনের তরফ থেকে এটা একটা লুজনেস যে এটা করতে পারে, কারণ এটা কখনোই সহনশীল না যে যে ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে বা যে রেস্ট্রিকশন আছে, রুলস আছে, সেই অনুসারে প্রত্যেকটা ভোটারকেই সেই জায়গায় যেতে হয়। আর এটা যে কোনো লোক, ইনি পদাধিকারী হন আর সাধারণ কর্মীই হন, ক্যাডারই হন, তারা যদি এটা করেন নিশ্চয়ই আইনগতভাবে ইলেকশন কমিশনের অ্যাঙ্গেল থেকে দৃষ্টিতে এটা আইন লঙ্ঘনের জায়গাতে আছে। কিন্তু এটা ঘটনা যে উনি আবার মোবাইলগুলিকে জমা দিয়ে দিয়েছেন, যেটাই যেভাবেই হোক জমা দিয়েছেন প্রতিরোধের মুখে পড়ে। আর অন্যত্র তো আপনার ইভিএম এর ছবি, ভোটের ছবিগুলি পর্যন্ত দেওয়া, ভোট দেওয়া হচ্ছে সেটার ছবি পর্যন্ত দিয়ে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনার সেন্ট্রাল পুলিশ বলুক, স্টেট পুলিশ বলুক, তাদের কিন্তু কোনো রুল ছিল না, ইলেকশন কমিশনেরও কোনো রুল ছিল না। বা তার আগেও যে এটাতে বললেন যে প্রিসাইডিং অফিসারকে ভোট দেওয়ার সময় আপনার ধমক দেওয়া, এই তার ইভিএমটাকে মানে চেঞ্জ করার একটা প্যাটার্ন, কর্নার করে দেওয়া, উঁচু করে দেওয়া। আপনি দেখেন এখানে ত্রিপুরা রাজ্যেই ইলেকশনের সময়ে প্রিসাইডিং অফিসারের উপরে গায়ে হাত তোলা হয়েছে, মারা হয়েছে, ইলেকশন প্রিসাইডিং অফিসারকে ধমক দেওয়া হয়েছে। তো সেইগুলি ধরুন আপনার বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, এটা ঘটনা। কারণ এখন আমাদের দেখতে হবে যে ত্রিপুরা মানে পশ্চিমবঙ্গে এবারে যে ইলেকশনটা হচ্ছে, সেই ইলেকশনটাতে আপনার এই 8টা যে সিট, আমি একটু বলার চেষ্টা করছি আর কি, আর 8টা যে সিট আছে, সেই 8টা সিটের মধ্যে আপনার 15,600 বুথ আছে। 15,600 বুথের মধ্যে 2,678টা বুথ হচ্ছে আপনার সেন্সিটিভ। তাহলে এই যে বুথগুলি হচ্ছে, যেই বুথগুলিতে আপনার প্রিসাইডিং অফিসারকে ধমকানো হচ্ছে, যে বুথে আমি মোবাইল নিয়ে ঢুকতে গেলাম, সেগুলি সেন্সিটিভ বুথের মধ্যে পড়ে কিনা, পুলিং স্টেশনের মধ্যে পড়ে কিনা। যদি সেটা না হয় তাহলে তো দেখতে হবে যে এগুলোর ঘটনা ঘটতে পারতো, তাহলে সেন্সিটিভ বুথ হিসেবে এটি রিকগনাইজ হলো না। তার মধ্যেও দেখুন আপনার সবচেয়ে বেশি প্যারামিলিটারি ফোর্স, আপনার প্যারামিলিটারি ফোর্স কেন্দ্রে আজকে 8টা বিধান লোকসভার জন্য 919টা কোম্পানি আছে এখানে, মানে 75,000। আর রাজ্য যে পুলিশ আছে সেটা ধরুন আপনার 29,468টার মতন পুলিশ বাহিনী আছে, পার্সোনাল আছেন। তাহলে এত পুলিশ থাকা সত্ত্বেও প্যারামিলিটারি, স্টেট পুলিশ কম, সেন্ট্রাল পুলিশ বেশি, এবং সেন্সিটিভ আসন সংখ্যাও কিন্তু কম না, অনেক বেশি, 1/3, 3 ভাগের 1 ভাগ বা 4 ভাগের 1 ভাগ। তিনি একজন প্রার্থী, তিনি সেই জায়গায় বাঁকুড়া থেকে লড়াই করছেন, কিন্তু তারপর ওনার যে আজকের এই ঘটনা, এই ঘটনার পর কি মনে হয় কমিশন ওনার উপর কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা গ্রহণ করা উচিত? কোন কমিশন ওনাকে মানে শোকজ করবেন যদি এই ঘটনাটা প্রিসাইডিং অফিসার মানে মাইক্রো অবজারভার
রিটার্নিং অফিসার যদি কমপ্লেইন দর্জ করেন, মানে অভিযোগ দায়ের করেন, তাহলে নিশ্চয়ই ইলেকশন কমিশন ওনাকে সতর্ক করবেন। আজকের এই ঘটনার পরে ওনাকে নিশ্চয়ই করবে। আর যারা এটা করেছেন, প্রিসাইডিং অফিসারকে ধমক চমক দেওয়ার চেষ্টা করেছেন, হ্যাঁ, তাদের ক্ষেত্রেও ইলেকশন কমিশন সেই ধরনের পদক্ষেপই নেবেন, শোকজটা করবেন। কারণ তাদেরকে তো আর ইলেকশনের সময় আপনার সাসপেন্ড করা যাবে না, যে আপনার মুভমেন্টটাকে রেস্ট্রিকশন করে দেবে, যে আপনি আর বুথ কেন্দ্রে যেতে পারবেন না, সেটাও করতে পারেন। কিন্তু হয়তো ইলেকশন কমিশন ততটুকুই একটা শোকজের জায়গাতে চলে যাবে। আমি এবার পটাশপুরের দিকে নজর রাখছি। পশ্চিমবঙ্গের একেবারে বড় খবর উঠে আসছে পটাশপুর থেকে, যেখানে বিজেপি কর্মীদের ভোট দানে বাধা দেওয়া হচ্ছে। যে ছবি আমরা সকাল থেকে দেখে আসছিলাম, ঠিক একই ছবি কিন্তু পটাশপুর থেকে উঠে আসছে, যেখানে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে। বিজেপি কর্মীদের হুমকি এবং মারধরের অভিযোগ রয়েছে তৃণমূলের বিরুদ্ধে। মারধর করা হয় 2 ভোটারকেও। সে এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পটাশপুর 8 নম্বর ব্লকের নৈপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর 15 নম্বর বুথে বিজেপি কর্মীদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। কি ছবি রয়েছে, কি জানা যাচ্ছে, দেখাবো। কি ঘটনা ঘটেছে তোমাদের বাড়িতে? এসে শ্বশুরকে ডাকছে, না বেড়াতে তখন হচ্ছে ভাঙচুর করতে লেগেছে, দিয়ে হচ্ছে বলছে আগুন ধরে দে, দিয়ে বলছে কতগুলি বলছে না আগুন ধরাতে হবে না, পালিত। দিয়ে টিভিকেও লুট করেছে, পাখা লুট করেছে, দিয়ে গেছে। তোমাদের বাড়ির এখন কি অবস্থা? বাড়ির পয়সা তো ভেঙে দিয়েছে, সব লুট করে দিয়েছে। কারা করেছে? তৃণমূলের নেতারা। কেন করেছে? আমরা তো বিজেপিও করিনি আর পতাকাও তুলতে যাইনি, তাহলে আমাদের সাইকেলটাকে নিয়ে যায় কেন ভাঙবে? কেন ভাঙলো সেটাই জিজ্ঞাসা করছি। আমরা তো বিজেপিও করিনি, পতাকাও তুলতে যাইনি, আর এজেন্টও বসতে যাইনি, তাহলে কেন ভাঙবে? আমরা কি ক্ষতি করেছি স্যার? তোমার নাম কি? আমার নাম তিলকা সিং। তিলকা সিং। নাম গৌরহরি পাত্র। কারা মারধর করলো আপনাকে? টিএমসি পার্টির লোক। কেন মারধর করলো কেন? আমাকে ভোট দিতে দেবে না। আমি সকালে বেরিয়েছি ভোট দিতে এবং গিয়ে গেটের সামনে দাঁড়িয়েছি। আমাকে যাওয়ার সময় পিছন থেকে 5-6 জন ধাওয়া করে। আমি ছুটে ছুটে গিয়ে গেটের সামনে দাঁড়াই। সেখানে সিআরপিএফ একজন অফিসারও ছিলেন, তিনি আর গেট খুলেননি, আমি গেটের বাইরে আছি। ওনারা 5-6 জন এসে আমাকে গলা দাবিয়ে এখানে ভুসি টুসি মেরে আমাকে বনের দিকে নিয়ে যায়, দিয়ে সেখানে আমাকে মারধর করে। তারপরে নিয়ে গেছিল গ্রামের ভিতরে, ওইখানে আমার কাকু গিয়ে আমাকে ছেড়ে নিয়ে আসার পরে ওরা আমাকে হুমকি দিচ্ছে যে তোদের ফ্যামিলিকে পুরো খতম করে দেব, আর তোরা গ্রামে বসবাসও করতে পারবি না, তোদেরকে এখানে থাকতে লাশ জ্বালিয়ে দেবো। কোন দল করেন আপনারা? আমি বিজেপি দল করি। বিজেপি করার জন্যই কি আপনারা? হ্যাঁ, আমি বিজেপি করি বলে আমাদের প্রত্যেক বছর আমাদের উপরে টর্চারিং হয়। যারা এই জিনিসগুলো করছে তারা টিএমসির লোক। ঝাপু মহাপাত্র, সঞ্জয় পাল, তারপরে মদন গিরি, মদন দাস, বাসুদেব দাস। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, ওখানে জানিয়েছি। এখানে কেউ এসেছিল? এখানে এসেছিল, এখানে এসেছিল। বলছেন কোন দিদিভাই আপনার নাম? আমার নাম নূপুর পাত্র। আচ্ছা, এখানে কি ঘটনা ঘটেছে? আমার এখানে ঘটনা মানে আমার ভাই সকালে ভোট দিতে যায়, ওকে গেটের কাছ থেকে নিয়ে ওকে হচ্ছে টেনে নিয়ে যায় জঙ্গলে, দিয়ে মারধর করে, ওকে ভোট দিতে দেবে না। প্লাস আজ থেকে 1 মাস আগে আমার ঘরে থ্রেট করে গেছে যে তোর ঘরে যদি ভোট দিতে যাস তাহলে তোর ঘরে লাশ বেরোবে। কারা করছে? কারা? টিএমসি পার্টি। কেন, কি বলছে? ও হচ্ছে আমরা বিজেপি করি বলে, এবং হ্যাঁ আমি বিজেপি করি বলে আজকে টিএমসি পার্টি আমার কাছ থেকে 10 ডিসমিল জায়গা নিয়েছে জোর করে, প্লাস আমার ওপরে রেপ কেসের আসামি দিয়ে করেছে আমার বাড়ির 6 জনকে, পুরো ফ্যামিলিকে, আমার মা, 3, আমার ভাইয়ের বউ, আমার বাবা, আমার 2 ভাইকে। এখন কি আতঙ্কে আছেন? এখন আমরা আতঙ্কে আছি। আমি একটা হ্যান্ডিক্যাপ মেয়ে, আমি এমএসডব্লিউ করেছি, আমি কোনো সুবিধা ফ্যাসিলিটি কিছুই পাই না, প্লাস আমি আজকে হ্যান্ডিক্যাপে ভাতা পাচ্ছি, সেজন্য আমাকে লড়াই করতে হয়েছে। ভোট দিতে গেছিলাম, এই তো ভাইকে মেরে এই হালত করেছে। এখন আমাকে ভোট দিয়ে আসছি, আমাকে থ্রেট করছে রাতে তোদের চিতা জ্বলবে, আমাকে অশ্লীল গালাগালি, ভাই আমি সেটা মুখে আনতে পারছি না। হ্যাঁ, দিলীপ প্রধান, নন্দদুলাল দাস, ঝাপু মহাপাত্র, বাসুদেব দাস, সে ভোম্বলের নাম কি, সঞ্জয় পাল। আমি এখন চাইছি শান্তিভাবে থাকতে,
আমি কোনো ঝামেলা চাইছি না, আমি আমার পুরো ফ্যামিলি এবং বাড়ির গ্রামের সবাই যাতে শান্তিভাবে থাকে সেই ব্যবস্থা করুন আপনারা। আমি কোনো গন্ডগোলে চাইছি না। আপনারা শুনলেন বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ। তারা রীতিমতো ক্যামেরার সামনে অভিযোগ করছে যে তাদেরকে ভোট দানে বাধা দেওয়া হচ্ছে। অর্থাৎ পটাশপুর থেকে কিন্তু ছবি উঠে আসছে যে বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে ঢুকে মারপিট সহ হুমকি ধুমকি দেওয়া হচ্ছে, তারা যেন ভোট কেন্দ্রে কোনোভাবেই না যায়। আর সে বিষয়ে আমি বিস্তারিত জানবো। আইনজীবী অরিন্দম বাবু রয়েছে আমাদের সাথে। অরিন্দম দা, এই যে মমতার রাজ্যে পঞ্চায়েত ভোটে আমরা যে ভয়াবহ ছবি দেখেছিলাম, গোটা দেশ তার সাক্ষী ছিল, একই অবস্থা দেখা যাচ্ছে লোকসভা নির্বাচনেও। মমতার সরকার বা মমতার রাজ্যে এই যে একের পর এক ছবি, বিজেপি কর্মী সমর্থকদের কখনো ভোটদানে বাধা, কখনো কংগ্রেস সমর্থকদের ভোটদানে বাধা, এই বিষয়গুলিকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, একটা কথা উঠে এসছে এখানে, যে উনি একজন বলছিলেন ভিকটিম, যে প্রতি বছরই আমি বিজেপি করার ফলে প্রতি বছরই আমাকে এরকম আপনার হেনস্থা হতে হচ্ছে, আমাকে মারধরের সম্মুখীন হতে হচ্ছে। তা এই যে একটা ধরুন মানুষের মধ্যে প্রতি বছর কথাটা কিন্তু উঠে আসছে, তা প্রতি বছর কথা উঠে আসা মানে কিন্তু একটা বিপজ্জনক বিষয়। যে একটা লোক ওর তার দেখুন, আজকে মানে ভোট গ্রহণ, ষষ্ঠ দফায় ভোট গ্রহণ হতে পারে, এটা 58 সিটের ভোট আসনে ভোট হচ্ছে। হ্যাঁ, কিন্তু এতে রাজনৈতিক ভাবে রাজনৈতিক দলগুলোর গুরুত্ব কিন্তু কোনো অংশেই কম নয়। তা সেক্ষেত্রে এই আপনার ভোটাধিকার প্রয়োগ করা গণতন্ত্রে একটা মানে অধিকার। তো সেই অধিকারটা শুধু কিন্তু আপনার যে এই অধিকার একটা অধিকারের মধ্যে সীমিত নয়। একটা স্থিতিশীল সরকার, একটা কি বলে আপনার দেশের সুরক্ষা, সামাজিক যে সাম্যতা, এগুলোরও কিন্তু একটা মানে ভোটদান প্রক্রিয়ার মাধ্যমে, প্রদানের মাধ্যমে কিন্তু তার নির্ধারণ হয়। তো একজন ভোটদাতা উনি যে কোনো দলেরই হতে পারেন, সেক্ষেত্রে ওনার ভোট দেওয়ার সময় কিংবা ভোটের সময়কালে ওনাকে বারবার এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে, মারধর খেতে হচ্ছে। তা এইগুলো কিন্তু যদি ধারাবাহিকভাবে চলে তাহলে কিন্তু একটা সময় দেখুন, আজকে অনেক দল, মানে আমি বলছি না যে যে রাজনৈতিক দল তাদের একটা উদ্দেশ্য থাকবে, তাদের একটা রাজনৈতিক পরিসরে ওনারা কাজ করবেন, কিংবা ওনাদের একটা কি বলে নিজেদের একটা এজেন্ডা থাকবে। কিন্তু এটা যদি বারবার সেরকম হয় তাহলে কিন্তু মানে গণতন্ত্রের পক্ষে যেরকম থ্রেটেনিং এবং সরকারের স্থিতিশীলতার পক্ষেও কিন্তু খুব একটা থ্রেটেনিং। একটা সময় একটা স্লোগান উঠেছিল, মিলে মুলায়ম কাশিরাম, হাও মে উর্গায় জয় শ্রীরাম। হ্যাঁ, এরকম একটা স্লোগান কিন্তু এসেছিল। পরবর্তীকালে এটাই কিন্তু মানে এখন মানে ওই স্লোগানটাকে মানে দীর্ঘায়িত করার ফলে কিন্তু আরেকটা যে বহু সংখ্যক বিষয়টা যে মানুষের মধ্যে আছে, যে হ্যাঁ না, আমার বারবার প্রতিরোধ প্রতিবাদ করার যে একটা মানে বিনা কারণে যদি এগুলো বারবার করা হয়, এবং ধরুন যারা মানে আমি বলছি যে গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে ভোটদান জরুরি, এটা আপনাদের অধিকার, হ্যাঁ আপনারা ভোট দেবেন বেশি করে, কিন্তু দেখা যাচ্ছে যে কোনো রাজনৈতিক দলের কারণে সেগুলো মতদাতারা ওনাদের ভোট প্রয়োগ করতে পারছেন না, যেটা আমরা এইমাত্র ছবিতে দেখলাম। তো সেক্ষেত্রে আইন শৃঙ্খলা যদি মানে এটা অনেক মানে ধরুন ফোর্সফুলি কিছু কিন্তু ধরে রাখা যায় না। আপনি কতটুকু করতে পারবেন? একজনকে মারধর করতে পারবেন, দুজনকে মারধর করতে পারবেন। এই মারধরের এফেক্টটা কিন্তু দীর্ঘায়িত। সেক্ষেত্রে আমি হয়তো আঘাতপ্রাপ্ত হলাম, আজকে ভোটদান করতে গিয়ে আমি ভোট দিলাম না, কিংবা আমি একটা থ্রেটেনিং এর মুখে পড়ে আমি ভোটদান থেকে বিরত থাকলাম, কিন্তু আমারও তো একটা সামাজিক জায়গা আছে, পরিধি আছে, যার সাথে আমি হয়তো 1000 লোকের সাথে আমি যুক্ত। ওরা 1000 যে এই যে মতদাতারা, ওরা আমার এই ভোটদান থেকে বিরত থাকা এইভাবে হ্যাঁ একটা চাপ সৃষ্টি করে একটা আঘাতপ্রাপ্ত হয়ে ওরা কতটুকু সেটাকে গ্রহণ করবে, সেটা কিন্তু আপনাকে সময়ই বলতে হবে। আমি মৃন্ময়দার কাছে যাব। মৃন্ময়দা, এই যে ছবি আমরা দেখছিলাম যে একজন বিশেষ সক্ষম, বিশেষ শারীরিক সক্ষম, ওনাকে ভোটদানে বাধা দেওয়া হচ্ছে। তিনি ইন্ডিয়া জোটের প্রথম সারির নেত্রী,
শুধুমাত্র বিজেপি নয়, আমরা কিছুক্ষণ আগেও ছবি দেখাচ্ছিলাম যে কংগ্রেসের কর্মী সমর্থকদেরও ভোট দানে বাধা দেওয়া হচ্ছে। কংগ্রেসের তারা তো একজোটে রয়েছে, অর্থাৎ ইন্ডি জোটে রয়েছে, সেক্ষেত্রে কংগ্রেস কর্মীদের বাধা বা বিজেপি কর্মীদের বাধা, একজন বিশেষ প্রতিবন্ধী ওনাকে বাধা দেওয়া হচ্ছে ভোট দানে, কিভাবে দেখছো বিষয়টা? মানে ধরুন এই 6 দফার আজকের ভোট, আমার মনে হয় প্রথম দিন থেকে আমরা এই বিষয়গুলি বলে আসছি। সাধারণভাবে আমি বারবারই বলার চেষ্টা করি, নিশ্চয়ই কোনো ঘটনাই হেলাফেলা না, সব ঘটনাকেই বিচার করে দেখা দরকার। কিন্তু ঘটনা হচ্ছে এগুলো ধরো তার জন্য আমি বলছিলাম যে 15,600টা বুথ, 15,600 বুথ, 15,600 বুথ, এই এর মধ্যে স্পর্শকাতর হচ্ছে 2678টা। তো এই যে বুথগুলির মধ্যে যদি ম্যাক্সিমাম বুথে এই ধরনের ঘটনাগুলি ঘটে থাকে, যে ভোটারদের আক্রমণ করা হচ্ছে, ভোটারদের ভোট দানের ক্ষেত্রে অধিকারটা হরণ করা হচ্ছে, আটকে দেওয়া হচ্ছে, বিশেষভাবে সক্ষমদের ভোট দিতে দেওয়া হচ্ছে না, তো সেইগুলি যদি ঘটে থাকে নিশ্চয়ই ইলেকশন কমিশন সেই সমস্ত বুথের ক্ষেত্রে তারা একটা পদক্ষেপ নিতে পারেন। যদি ইলেকশনের যে পুলিং বুথের যিনি প্রিসাইডিং অফিসার আছেন বা মাইক্রো অবজারভার আছেন, সেক্টর অফিসার আছেন যারা, তারা যদি এই সমস্ত প্রশ্নে ইলেকশন কমিশনের কাছে জবাব চায় যে এই ধরনের ঘটনা ঘটেছে, ম্যাল প্র্যাকটিস হয়েছে, এই ক্ষেত্রে রিপুল করা দরকার। এটা ম্যাক্সিমাম হতে হবে, ম্যাক্সিমাম ভোটারের ক্ষেত্রে হতে হবে। যদি কোনো ব্যক্তি একজন বা দুইজন সেটা হয়, তাহলে ইলেকশন কমিশনের কাছে কমপ্লেনটা করলে পরে ইলেকশন কমিশনের যে ভিজিল যে অ্যাপসটা আছে বা সরাসরিও যদি কমপ্লেন করে, তাহলে ইলেকশন কমিশন ওই ভোটারকে ভোটদান করানোর জন্য উপযুক্ত পদক্ষেপটাই নেয়, ইনিশিয়েটিভটা নেয় আর কি, যাতে ও ভোট দিতে পারে। তার জন্য হচ্ছে এটি হচ্ছে আপনার মানে এগুলো একটা ট্রেন্ড, আমি বলছি না এটা একটা মেইন ট্রেন্ড। 50% এলাকার মধ্যে 60% এলাকায়, 40% এলাকায়, 30% এলাকায়, 10% এলাকায় বুথ কেন্দ্রে এই ধরনের ঘটনা ঘটছে, বিষয়টা না, এটা কিছু স্ট্রে ঘটনা। এটা আপনি প্রত্যেকটা স্টেটে দেখবেন, যখন যে স্টেটে হয়, যখন সে প্রত্যেকটা স্টেটের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ঘটনাগুলি ঘটে থাকে। আর এগুলি আমরা অভিযোগ আকারে সামনে আনা হয় যে এই ধরনের মানুষ ঘটনাগুলি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে ইলেকশনটা হচ্ছে না, এটা ঘটনা। তার জন্য বলছি যে এগুলোকে ইলেকশন কমিশন যতটুকু আপনার সম্ভব গ্রাউন্ড লেভেলে পিসফুল করানোর জন্য ইলেকশন কমিশন রেসপন্সিবল। ল অ্যান্ড অর্ডারটা কিন্তু এই সময় স্টেট গভর্নমেন্টের কাছে থাকে না, এটা থাকে ইলেকশন কমিশনের কাছে। আর সবচেয়ে বেশি প্যারামিলিটারি ফোর্স দিয়েই এবারে ওয়েস্ট বেঙ্গলের ইলেকশনটা কন্ডাক্ট করানো হচ্ছে, সবচেয়ে বেশি প্যারামিলিটারি ফোর্স 8টা সিটের জন্য। তার জন্য বলছি যে এগুলো আপনার ইলেকশন কমিশন সদর্থক দৃষ্টিভঙ্গিতেই এই সমস্ত বিষয়গুলি বিবেচনা করবেন। যারা ভোট দিতে পারেনি তাদের ভোটদানের ব্যবস্থাটা অতি শীঘ্রই তারা এই ভোট শেষ হওয়া পর্যন্ত, তার জন্য দেখবেন ইলেকশন কমিশনের যে আপনার ভোটটা শেষ হয় 7টা থেকে 6টা পর্যন্ত, তারপরেও কিন্তু ভোটাররা ভোট দেয়। তাদের ইলেকশন কমিশন যে রিপোর্টটা মানে 17C যে ফর্মটা, সেই ফর্মটা বা টোটাল যে ভোটের টার্ন আউটটা, সেটা দেখবেন এইবারেই প্রথম আমরা দেখলাম যে অনেক দিন পরে, 11 দিন, কোনো সময় 14 দিন পরে আপনার এটা তাদের ওয়েবসাইটে আপলোড করছে। কারণটা এটা হচ্ছে যে কিছু লোকের যে কমপ্লেইন থাকে ভোটটা নেওয়ানোর জন্য, সেই ভোটটাকে তারা প্রসেসের মধ্যে নিয়ে প্রসেস করে তারা ভোটটা নেন। সেদিক থেকে এটা বলছি যে এটা ঘটনা, এগুলি সব জায়গাতেই ঘটে। আর এটা মেইন যে ট্রেন্ড, বিষয়টা এরকম, কিন্তু এটা একটা ট্রেন্ড, এটাকে ইলেকশন কমিশনকে শক্ত হাতে মোকাবেলা করা দরকার। আমি এই বিষয়ে কি বলছেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডক্টর সুভাষ সরকার, কেন্দ্রীয় বিদায়ী মন্ত্রী, তিনি বাঁকুড়ায় ভোট দিয়ে এসে কি বলছেন সে বিষয়ে ওনার কি বক্তব্য শোনাবো। আজকে নির্বাচন সকাল থেকে যা চলছে খুব বড় ঘটনা ঘটেনি। আমরা বিক্ষিপ্তভাবে কিছু কমপ্লেন পেয়েছি এবং বিশেষ করে শালতোরা বিধানসভা থেকে বেশি আসছে। এখন শালতোরাতেই বরাবর মানে ওখানে তো যত গুন্ডাদের রাজ, আর তৃণমূল কংগ্রেসের অধীনেই তারা আছে, তো সেখানেও কিন্তু আমাদের প্রত্যেকটা বুথে আমাদের লোকজন ভালো আছে। একটা জায়গাতে সেখানে আমাদের কর্মীর আঙুল ভেঙে দিয়েছে, কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের লোকজনেরাও ওখানে চলে এসছে এবং আমরা সেক্টর অফিসার, তার সঙ্গে সঙ্গে পুলিশ অবজারভার, কিউআরটি টিম, আরও সবাইকে কমপ্লেন করে ব্যাপারটা শর্ট আউট করে নিয়েছে। সেন্ট্রাল ফোর্সের ভূমিকা কিরকম দেখছেন? সেন্ট্রাল ফোর্সের ভূমিকা ঠিক আছে, কিন্তু রাজ্য পুলিশ তাদের যে আরও দক্ষতার সঙ্গে সবকিছু
করা দরকার ছিল সেটা তারা করছে না। তার কারণ রাজ্য পুলিশই সেন্ট্রাল ফোর্সকে তো রাস্তা দেখিয়ে নিয়ে যাবে, সেন্ট্রাল ফোর্স তো আর রাস্তা জানে না। আপনারা শুনলেন ওনার বক্তব্য, বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার কি বললেন। এবং আমরা সরাসরি এই মুহূর্তে নন্দীগ্রামে চলে যাব, কেন নন্দীগ্রামে কিন্তু এবার ভোট জমে উঠেছে। নন্দীগ্রাম থেকে বিশিষ্ট সাংবাদিক আমাদের সাথে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে রক্তিম সিদ্ধান্ত। রক্তিম, এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ, নন্দীগ্রামে কি পরিস্থিতি রয়েছে? এখনো পর্যন্ত যে পরিস্থিতি, সেটা গত পরশুদিন যে নন্দীগ্রামে খুন হয় বিজেপি কর্মী, তারপর থেকে যথেষ্ট উত্তপ্ত ছিল নন্দীগ্রাম। গতকালকে আমরা দেখেছি নন্দীগ্রামে একাধিক জায়গায় একাধিক দোকানঘর, একাধিক বাড়ি কিন্তু জ্বালিয়ে দেওয়ার মতন ঘটনা। তবে আজকে সকাল থেকে যে নির্বাচনের চিত্র চোখে পড়ছে, মানুষরা কিন্তু ভোট গ্রহণ কেন্দ্রে যাচ্ছে, সেখানে গিয়ে ভোট দিচ্ছে এবং তারপরে আবার তারা বাড়ি ফিরে আসছে। তবে যথেষ্ট উত্তেজনা রয়েছে, যথেষ্ট থমথমে পরিস্থিতি রয়েছে নন্দীগ্রাম এলাকা জুড়ে। এবং এই নন্দীগ্রামে যাতে আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য কিন্তু মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী। একদমই। নন্দীগ্রাম থেকে এখনো পর্যন্ত কি বিক্ষিপ্ত কোনো ছবি উঠে এসেছে? যেহেতু সব থেকে বেশি নজর রয়েছে নন্দীগ্রামের দিকে, এবং আমরা দেখেছিলাম যে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও সব থেকে বেশি আধা সামরিক বাহিনী নন্দীগ্রামে মোতায়েন করা হয়েছে। সেক্ষেত্রে নন্দীগ্রামে এখন কি পরিস্থিতি রয়েছে? কোনো ধরনের উশৃঙ্খল পরিস্থিতির ছবি কি উঠে এসেছে? দেখো, নন্দীগ্রামে যথেষ্ট উত্তেজনা রয়েছে। সেখানে কার্যত বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের আটকে অভিযোগ বা বিজেপি কর্মীদেরকে গ্রেপ্তার করার অভিযোগ তুলছেন বিজেপি নেতৃত্বরা। পাশাপাশি এই নন্দীগ্রামে কার্যত যে মার্ডারের ঘটনা বা ঘটনার পর থেকেই একেবারে কিন্তু দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে যায় গোটা নন্দীগ্রাম জুড়ে। তবে নন্দীগ্রামের পার্শ্ববর্তী যে হলদিয়া রয়েছে, সেখানে আজকে সকালবেলায় দেখা গেল বিজেপি প্রার্থী জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে কার্যত চোর স্লোগান দিচ্ছিল কয়েকজন তৃণমূলের যারা সমর্থক রয়েছে, কর্মী রয়েছে, তারা কার্যত চোর স্লোগান দেয়। এবং তার পাশাপাশি আমরা দেখতে পেলাম যে ঘাটালে সেখানে কার্যত বিজেপি প্রার্থী হিরণকে ঘিরে কার্যত তাকে বিক্ষোভ দেখানো হয়। এই সমস্ত ঘটনা কিন্তু এখনো পর্যন্ত নজরে পড়ছে। একদমই। সেক্ষেত্রে বিরোধী দলনেতার কি বক্তব্য? বিরোধী দলনেতা থেকে এখনো পর্যন্ত কি কিছু জানতে পেরেছো? দেখো, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কার্যত এই সমস্ত ঘটনা নিয়ে নির্বাচন কমিশনে জানাচ্ছেন বা নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন তিনি। পাশাপাশি আমরা যেটা জানতে পারছি যে এখনো পর্যন্ত যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বিরোধী দলনেতা বা বিজেপি যারা নেতৃত্ব রয়েছে, তারা ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসকেই দায়ী করছেন বা কাঠগড়ায় তুলছেন এই ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে। ধন্যবাদ রক্তিম, বিস্তারিত তুলে ধরবে আগামীতে। অর্থাৎ বিভিন্ন বিষয়ে কিন্তু নজর রয়েছে দিল্লি সহ উত্তরপ্রদেশ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, হরিয়ানা, বিহার, বাংলা সবকটি কেন্দ্রে কিন্তু নজর রয়েছে। যেহেতু পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গ, তাই সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের দিকে বাড়তি নজর তো অবশ্যই রয়েছে। আমি আবার যাচ্ছি আইনজীবী অরিন্দম বাবুর কাছে। অরিন্দম বাবু, এই যে একের পর এক ছবি, আপনি তো এর আগেরও নির্বাচন দেখেছেন এবং 2024-এর নির্বাচন দেখছেন, কি পরিবর্তন দেখছেন বা কতটা ফারাক রয়েছে কি মনে করেন? দেখুন, ডেমোক্রেসি ইজ অল অ্যাবাউট পিপুল, ইট ইজ নট অ্যাবাউট দ্য পার্টি এনি। তো এখানে ডেমোক্রেসিতে আমাদের গণতন্ত্রে যেটা সবচেয়ে ভিত, সেটা হচ্ছে যে আমাদের ভোটাধিকার প্রয়োগ করা, হ্যাঁ, এবং এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমাদের একটা সরকারকে নির্বাচন করা এবং সেই সরকার পরিচালিত হবে। এটা আমরা আশা রাখবো যে বিভিন্ন দেশের স্বাস্থ্য সুরক্ষা এবং সর্বক্ষেত্রে সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে একটা সরকার কাজ করবে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে, এবং এটাতে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব বলে আমরা জানি। কিন্তু এই ক্ষেত্রে যদি বাধাপ্রাপ্ত হয় কোনোভাবে, যে ভোটদানে কেউ দিতে পারছে না কিংবা কোনো সেরকম মানে যে একটা ভোটদান প্রক্রিয়ায় ভোটাররা, মতদাতারা ওনাদের ভোট দিতে মানে ব্যর্থ হচ্ছেন, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের একটা দৃষ্টি তো থাকবেই অবশ্যই, যে কারণ পুরোটা পরিচালনার ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকা যথেষ্ট। আর যেটা বলছিলেন যে মানে বিভিন্নবারের তুলনায়, দেখুন আমাদের ত্রিপুরায় ভোট গ্রহণ হয়েছে, একটা নির্বাচন কমিশন যেভাবে, হ্যাঁ, সে খুন খারাপির কোনো কিছু নেই, জিরো টলারেন্স নিয়ে এখানে ভোট গ্রহণ হয়েছে এবং সেটা নির্বাচন কমিশনের ইয়েতেই যায় ক্রেডিটটা, যে নির্বাচন কমিশন এটা সুন্দরভাবে
পরিচালনার মাধ্যমে সব রাজনৈতিক দলকে একসাথে নিয়ে করে এটা নির্বাচন সংগঠিত হয়েছে। ভোটের ফলাফল যাই হোক সেটা আমরা দেখতে পাবো, কিন্তু এই যে একটা দায়িত্ব নিয়ে, কারণ নির্বাচন কমিশন কিন্তু একটা নিরপেক্ষ সংস্থা, আমি বারবারই বলছি, তো সেক্ষেত্রে নির্বাচন কমিশন যেরকম একটা দায়িত্ব নিয়ে করবে, রাজনৈতিক দলগুলোরও কিন্তু সেরকম একটা পাশাপাশি সমদায়িত্ব থাকে। অরিন্দম বাবু, সেই জায়গায় কিন্তু অনেকেরই মত, বা যদি বিশিষ্টজনের কথাই বলে থাকি, তবে অনেকেই কিন্তু বলছেন যে নির্বাচন কমিশন বা নির্বাচনী আধিকারিকরা যখন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন তখন কিন্তু 100% ভোট করানোর জন্য তারা যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে সে কথা বলেছে, কিন্তু আখিরে যখন একের পর এক শতাংশ উঠে আসে, আজ যেহেতু 6ষ্ঠ দফার ভোট, আমি 5ম দফা পর্যন্ত যদি ধরি, ধীরে ধীরে কিন্তু শতাংশটা কমেছে, যদিও রাজ্য একেবারে শীর্ষস্থানে রয়েছে প্রথম এবং দ্বিতীয়, কিন্তু অন্যান্য রাজ্যের ক্ষেত্রে শতাংশটা কিন্তু অনেকটাই কমছে। সেক্ষেত্রে শাসক দল বা বিরোধী কাদের এই মুহূর্তে লাভ হবে এই শতাংশের কমা বা বাড়ার ক্ষেত্রে? কিন্তু প্রতিনিয়ত কিন্তু শতাংশ কমছে, নির্বাচন কমিশনের যে পোর্টালে এই মুহূর্তে তথ্য রয়েছে। না দেখুন, এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। এখানে দেখুন, মূলত এবারের ভোট যেটা হচ্ছে এনডিএ বনাম ইন্ডিয়া অ্যালায়েন্স, ঠিক আছে। সেক্ষেত্রে এনডিএর যা জোট সঙ্গী আছেন ওনারা আছেন, কিছু আছেন হয়তো এক দুটো পার্টি এদিক ওদিক হয়েছে, আর যেটা নতুন আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া অ্যালায়েন্স, সেক্ষেত্রে প্রায় অনেকগুলো দল তারা এক জায়গায় এসছে। হ্যাঁ, মানে শুরুটা দেখুন, জোট রাজনীতিতে একটা জিনিস খুব মানে দেখা যায় সুখকর হয় যখন এটা শুরুতে হয়, যেমন আত্মপ্রত্যয় থাকে, একটা উমঙ্গ থাকে, একটা আশা থাকে, একটা আনন্দ থাকে যে আমরা এত জোট একসাথে হলাম। হ্যাঁ, এবং এখন একটা কিছু যেটা প্রতিদ্বন্দ্বিতা করা যায় গণতান্ত্রিক মাধ্যমে, এটা সবার মধ্যেই নেতৃত্ব, বিশেষ করে নেতৃত্বের মধ্যে এই জিনিসটা বিশেষভাবে উঠে আসে যে জোট রাজনীতিতে আমাদের শুরুটা যেটা শুরু হয় তাতে খুব একটা উমঙ্গ থাকে। হ্যাঁ, সেটা আনন্দের একটা বাতাবরণ থাকে এবং সেটা নিয়েই কিন্তু মানুষের কাছে যায়। কিন্তু বিষয় হচ্ছে যে আদর্শগতভাবে যে জোট রাজনীতিতে যদি আমি আদর্শগতভাবে যে অভিভাবকটা, এটা খুঁজে পাওয়াটা কিন্তু খুব মুশকিল হয়ে দাঁড়ায়। কেন কি? কারণ এখানে ধরুন সম্মিলিত 25টা 28টা পার্টির একটা যদি ইয়ে থাকে, তাহলে আমি অভিভাবক কাকে সিদ্ধান্ত করবো, চুনবো আমি একে। অভিভাবকের যখন আদর্শগতভাবে অভিভাবকের বিষয়টা আসে তখন কিন্তু এখানে একটা চোট আসে, এবারে একটা ধাক্কা খায়। আর সবচেয়ে বড় কথা হলো যে জোট রাজনীতিতে যে আমি নেতৃত্ব হয়তো মেনে নিল যে হ্যাঁ, কংগ্রেস এবং আম আদমি পার্টি পাঞ্জাব এবং দিল্লিতে একসাথে লড়বে, কিন্তু এই মেনে নেওয়াটা ভোটাররা যারা ওনাদের সমর্থক আছেন, নিচুতলার যারা, মানে নিচুতলা বলবো না, সরি, মানে যারা মানে মাঠে ঘাটে কাজ করছেন, ওনারা এটাকে কিভাবে নিচ্ছেন? কারণ এই জোট করার পেছনে যে একটা সবচেয়ে আপনার মানে সিদ্ধান্ত এবং সবচেয়ে যেটা কঠিন বিষয় সেটা হচ্ছে যে আমাদের যে মানে যে কোনো পার্টির যে গ্রাস রুটে যারা কাজ করছেন তারা কিন্তু সাফার হয় অনেকটাই বেশি। কারণ কি আপনি বলছেন যে ভোটাররা বিভ্রান্ত হচ্ছে যার জন্য শতাংশ কম? হ্যাঁ, এটা একটা বড় ফ্যাক্টর হতে পারে। কারণ আমি এই কথাতেই আসছি যে ওই জায়গায় মানে নেতৃত্ব স্থানীয় হয়তোবা এটা জোটেরটাকে মেনে নিল, সেটা আমরা ত্রিপুরার ক্ষেত্রেও দেখেছি যে কংগ্রেস সিপিএম অ্যালায়েন্স হয়েছে, কিন্তু ভোটের প্রতিফলন, ভোটের যে মানে নির্বাচনের যে ফলাফল এসছে তাতে কিন্তু সেটা রিফ্লেক্ট করেনি। দিল্লিতেও আমি দেখেছি যে দিল্লি যার একটা প্রতিদ্বন্দ্বী, সবচেয়ে এখন বিজেপি একটা প্রতিদ্বন্দ্বী হচ্ছে আম আদমি কংগ্রেসের, মানে জোট শরিকের। কিন্তু যদি দিল্লিতে আমি বলি যে দিল্লিতে সবচেয়ে যেটা মানে আপনার প্রতিদ্বন্দ্বী ছিল সেটা হচ্ছে কংগ্রেস এবং আম আদমি পার্টির। এবং এবারও লক্ষ্য করবেন যে জাস্ট ভোটের প্রাক মুহূর্তে, মানে কি ঘোষণার প্রাক মুহূর্তে যখন আম আদমি পার্টির কিন্তু দিল্লির যে কংগ্রেসের যিনি সভাপতি ছিলেন উনি কিন্তু ইস্তফা দিয়েছেন, ইস্তফা দিয়ে উনি কিন্তু এসছেন বিজেপি দলে সামিল হয়েছেন। কংগ্রেসের সরকার ছিল পাঞ্জাবে, সেখান থেকে কংগ্রেসের সরকারকে হটিয়ে আম আদমি সরকার গঠিত হয়েছে। তো সেখানে যদি সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী নেতৃত্ব ঠিক আছে, কিন্তু যে যারা মাঠে ঘাটে কাজ করছেন ওনারা কিভাবে নেবেন সেটা হচ্ছে বড় ব্যাপার। এবং মনে হয় আমার যে ওটারই একটা মানে রেজাল্ট যে ভোটে অংশগ্রহণ কম করছে আপনার ভোটদাতারা।
আমি রাজনৈতিক বিশ্লেষকের কাছে অবশ্যই যাব। এই যে একের পর এক তিনি যে বক্তব্যটা তুলে ধরলেন যে ইন্ডিয়া জোটের অ্যালায়েন্সের জন্য মানুষ ভোট দিতে যায়নি, শতাংশটা অনেকটাই কমে গেছে, এই যে এই বিষয়টা উনি তুলে ধরলেন যে জোটের জন্য শতাংশ কমছে, আপনি কতটা তাতে সহমত পোষণ করছেন? না, আসলে বিষয়টা ধরুন আমি উনি কি বলেছেন সেটাকে কাউন্টার করাটা আমার কাজ না। আমি ন্যাশনাল লেভেলে ন্যাশনাল পার্সপেক্টিভ থেকে যদি আমরা দেখি, ন্যাশনাল পার্সপেক্টিভ থেকে যদি আমরা দেখি যে ধরুন এবারের প্রথম দফা থেকে 19শে এপ্রিল থেকে এখনো পর্যন্ত মানে আজকের দিনটা ছাড়া ভোটের যে পার্সেন্টেজটা সেটা কম পড়েছে। প্রথম দুটো কারণে যে ফেজে যে ভোটটা কম পড়েছে তার জন্য আপনার দেখবেন সুধীর চৌধুরী সাংবাদিক উনি প্রথম এটা সামনে আনেন যে কি কারণে ভোটের পার্সেন্টেজটা কম পড়েছে, এটার উনি সেটা উনি বলার চেষ্টা করেছেন। তাতে উনি মানে রুলিং পার্টির যে এজেন্ডাটা ছিল সেই এজেন্ডাটা এবারে ইলেকশনে কাজ করেনি, মানে ক্লিনস করেনি, সেটা উনি একদম স্পষ্টভাবে বলে দিয়েছেন 19 তারিখই বলেছেন। তোমাকে একটু থামাচ্ছি, এই মুহূর্তে আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি যাচ্ছি, ফিরে আছি কিছুক্ষণের মধ্যে।